মুভির শুরুতেই দেখি আমাদের গল্পের নায়িকা সিয়া আয়নার সামনে মন খারাপ করে বসে আছে। তার হাজবেন্ড আদিত্য আসে তাকে নিতে। সিয়া বলে, না আমি যাব না, আমার ভয় লাগে। তখন আদি সিয়াকে সাহস দিয়ে বলে, আমি তোমার সাথে আছি। সেই সময় আশফাকজি এসে বলে বাহিরে সবাই তাদের জন্য অপেক্ষা করছে। তখন আদিত্য আর সিয়া দুজনে গিয়ে একটি মূর্তি থেকে কাপড় সরিয়ে মালা পরায়। এরপরই আদিত্য স্পিচ দিতে থাকে। তার বড় ভাই বিক্রম দেওয়ানি এই সবকিছু সামলাতো। তার কাছ থেকে আদিত্য সবকিছু শিখেছে। তার সেই বড় ভাই আর দুনিয়াতে নেই। সে বিমান ক্রাশে মারা গেছে। তার স্মরণেই এই হাসপাতাল তৈরি করেছে। আদি আরো বলে, তার যখন ৮ বছর বয়স, বিক্রমের এক বন্ধু ছিল কারানের লিভার খারাপ হয়ে যায়। একথা বিক্রম জানতে পেরে নিজের অর্ধেক লিভার কারানকে দিয়ে দেয়। এতে কারান বেঁচে যায়। এই হসপিটালও তৈরি করা হয়েছে ওই সব লোকের জন্য যারা প্রয়োজনের সময় চিকিৎসা করতে পারে না। তাদেরকে বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করা হবে এই বিক্রম মেমোরিয়াল হাসপাতালে। এরপরেই আশফাকজি এসে সিয়াকে বলে নিউজ রিপোর্টার তার ইন্টারভিউ নিতে চাইছে। তখন আদিত্য বলে যাও। তখন নিউজ রিপোর্টার প্রিয়া বার্মা সিয়ার ইন্টারভিউ নেওয়া শুরু করে। প্রিয়া প্রথমেই জিজ্ঞাসা করে, আমরা জানি সকল সাকসেসফুল পুরুষের পেছনে এক মহিলার হাত থাকে, আপনি কি সেই মহিলা? সিয়া বলে, আমি এমনটা মনে করি না, আমার মনে হয় আমি সব সময় আদিত্য দেওয়ানের পাশেই আছি। প্রিয়া আরেক প্রশ্ন করে, আমরা শুনেছি আদিত্যর সাথে বিয়ের আগে বিক্রমের সাথে আপনার অ্যাফেয়ার ছিল। তখন সিয়া বলে, এ কথা সত্য, আদিত্যর সাথে আমার সম্পর্ক ছিল আর আমি ওর বাচ্চারও মা ছিলাম। তখন বিক্রম মারা যায়। যখন বিক্রম মারা যায় তখন আমিও ৩ মাসের প্রেগনেন্ট ছিলাম। আদিত্য চায়নি যে তার ভাইয়ের বাচ্চা বাবার পরিচয় না পাক, তাই আদি আমাকে বিয়ে করে। কিন্তু কিছু সময় পরই আমার মিসক্যারেজ হয়ে যায়। সিয়া আরো বলে, এই অ্যাক্সিডেন্টের পর আদিত্যকে আমার জীবনের সফরসঙ্গী বানিয়েছে। আমার সকল না পাওয়ার কষ্ট দূর করেছে আদিত্য দেওয়ান। এরপরই তারা দুজনে খুব ভালো সময় পার করেছিল। তাদের দুজনের একসাথে গানের কিছু সিনারিও দেখানো হয়। এতেই বোঝা যায় তারা একে অপরকে কতটা ভালোবাসে। এরপরই আরেক লিড ক্যারেক্টার কায়াকে দেখানো হয়। এই কায়াই কোল্ড ড্রিঙ্কস কোম্পানির পুরো দায়িত্বে আছে। কায়া জানায় এক বড় ডিল এসেছে ৫০০ কোটি টাকার। তখন আদি বলে, তুমি এই ডিল ফাইনাল করার জন্য যাও। এতে কায়া খুশি হয়ে আদিকে ধন্যবাদ জানায়। তখনই আশফাক সাহেব এসে আদিকে বলে, একজন আপনাকে অনেক বড় গিফট পাঠিয়েছে। আদি জানতে চায় কি গিফট। আশফাক সাহেব বলে, তা দেখার জন্য আপনাকে নিচে আসতে হবে। আদি গিয়ে দেখে অনেক দামি একটি গাড়ি। কার পরে জানতে পারে সৌরভ সিংহানিয়া নামের এক অপরিচিত লোক এই গিফট পাঠিয়েছে। আদি সিয়াকে এ কথা বললে সিয়া তো অবাক হয়ে যায়। সিয়া বলে, লোকটির খবর নিয়েছো? তখন আদি বলে, লোকের মাধ্যমে জানতে পেরেছি সৌরভ কোনো ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক। সিয়া বলে, ওর এই মেহেরবানির কারণ? আদি বলে, এ কারণ জানার জন্যই তো ওর লাঞ্চ এর ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছি। ও তোমাকে আর আমাকে ইনভাইট করেছে। পরের দিনই সিয়া আর আদি চলে যায় সৌরভের সাথে দেখা করার জন্য। সৌরভ সিয়া আর আদিকে তার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য ধন্যবাদ জানায়। সৌরভ বলে, আমি আপনাদের বড় ফ্রেন্ড। আদি বলে, ফ্রেন্ড হয় ফিল্ম ও ক্রিকেটারদের। তখন সৌরভ বলে, আপনার বড় ভাই ও বাবাকে হারানোর পর আপনি যেভাবে বিজনেস হ্যান্ডেল করছেন জাস্ট অ্যামেজিং। সৌরভ সিয়ার দিকে বদনজরে তাকিয়ে থাকে। বিষয়টা সিয়া খেয়াল করে। তখন মিস্টার দীক্ষিতের সাথে সিয়া ও আদির পরিচয় করায়। সৌরভ আরো বলে, মিস্টার দীক্ষিত তার সকল ব্যবসা দেখাশোনা করে। সৌরভ মিস্টার দীক্ষিতকে বলে, সিয়াকে আমার অফিস ঘুরে দেখাও। সিয়াও চলে যায় অফিস দেখতে। এই সুযোগে সৌরভ আদিকে ড্রিঙ্ক অফার করে। সৌরভ আদিকে এক কাহিনী বলে, পাখিরা যতটুকু জায়গা পায় তার থেকেও বড় করে ঘর তৈরি করে, আর মানুষ যত বড় হয় সে আরো বড় হতে চায়। সৌরভ বলে, আমার মনে হয় তুমি তোমার ব্যবসাকে আরো বড় করতে চাও। তোমার ব্যবসা বাড়ানোর জন্য আমি তোমাকে টাকা দিব, কোন ইন্টারেস্ট ও মর্গেজ ছাড়া। তাও যত চাও তত পাবে। এই চেক নাও, তোমার যত খুশি তত টাকা লিখে নিতে পারো। এর বিনিময়ে সিয়াকে এক রাতের জন্য আমার কাছে পাঠিয়ে দিবে। সৌরভের মুখে একথা
শুনে আদি সৌরভের শার্টের কলার ধরে বলে, আই উইল কিল ইউ। তোমার সাহস কি করে হয় এ কথা বলার? এরপরে সিয়াকে নিয়ে চলে যায়। সিয়া জানতে চায় হোয়াটস হ্যাপেন। এদিকে মিস্টার দীক্ষিত কাউকে ফোন করে বলে খেলা শুরু হয়ে গেছে। মিস্টার দীক্ষিত আদিত্যর এক এমপ্লয়ি সত্তাকে বলে, এ দরজা তোমাকে থামানোর জন্য না, তোমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য খোলা হয়েছে। সত্তা জানতে চায় কিভাবে। মিস্টার দীক্ষিত বলে, তোমার ভাই জেলে আছে, এ দেখো তোমার ভাইয়ের জামানতনামা, তাকে ছাড়াতে চাইলে আমার একটি কাজ করে দিতে হবে। সত্তা জানতে চায় কি কাজ। দুপুরের লাঞ্চের সময় সকল এমপ্লয়ি যখন খাওয়ার জন্য বের হয় তখন সত্তাও মৌরির সাথে বের হয়। সত্তা মৌরিকে বলে, তুই যা, আকাশ স্যার আমাকে একটি কাজ করে দিতে বলেছে, আমি কাজটি শেষ করেই চলে আসব। আমরা দেখি সত্তা খালি ফ্যাক্টরির ভিতরে ঢুকে লিকুইডের মধ্যে পেস্টিসাইডস নামক এক বিষাক্ত কেমিক্যাল মিশাচ্ছে। কেমিক্যাল মিশিয়ে মেশিন অন করে দেয়। এতে করে অনেকগুলো সফট ড্রিঙ্কের বোতল রেডি হয়ে যায়। সেই বোতল মার্কেটে লঞ্চ হওয়ার পরে খেলাধুলা করে বন্ধুদের নিয়ে এক কিশোর সেই ড্রিঙ্ক পান করার কিছু সময় পরই অসুস্থ হয়ে পড়ে। এরপরই কায়া এসে আদিকে বলে, আমাদের কোল্ড ড্রিঙ্কস এর ব্যাপারে কমপ্লেন আসা শুরু হয়েছে। কোল্ড ড্রিঙ্ক পান করার পর কারো বমি হচ্ছে, আবার কেউ অসুস্থ হয়ে পড়ছে। মন্ত্রণালয় থেকে ইনকোয়ারির কথা হচ্ছে। আমি জানি না কিভাবে এসব ঘটছে, কিছু একটা করো। কায়ার মুখে এসব কথা শুনে আদি বেশ চিন্তার মধ্যে পড়ে যায়। এরপরেই দেখি সাধারণ জনতা আদির বিপক্ষে মিছিল করছে। মিডিয়া আর পুলিশও চলে আসে আদির ফ্যাক্টরি বন্ধ করার জন্য। আদিও জনগণের দিকে তাকিয়ে তাদের সত্য মেনে নেয়। সিয়া ঘরে বসে টিভিতে এসব নিউজ দেখছিল। সিয়া জনগণের মুখে আদিকে নিয়ে বলা কথা শুনে বেশ বিরক্ত হয়ে টিভি বন্ধ করে দেয়। সেই সময় সৌরভ সিয়াকে ফোন করে বলে, আমার দ্বিতীয় গিফট কেমন লাগলো? সিয়া জানতে চায় কেমন গিফট। সৌরভ বলে, আমার মনে হয় আদি আপনাকে কিছু জানায়নি। সিয়া বলে, কিসের কথা? সৌরভ বলে, সেটা করলে আপনাদের সকল মুশকিল আসান হয়ে যাবে যদি আপনি চান। সিয়া বলে, আমি চাই মানে? তখন সৌরভ বলে, আপনার স্বামীর থেকে জেনে নিবেন। আদি চিন্তিত অপারেশন হয়ে বাসায় ফিরলে সিয়া বলে, আজকে সকল নিউজ চ্যানেল এ শুধু তুমি ছিলে, তুমি কি সত্যি অনেক চিন্তার মধ্যে আছো? আদি বলে, এটা কাজের একটি অংশ। সিয়া বলে, আমার কাছ থেকে কথা লুকাচ্ছ কেন? আদি বলে, আমি কি লুকিয়েছি তোমার কাছ থেকে? সিয়া বলে, ওই দিন সৌরভ ও তোমার মধ্যে যে কথা হয়েছে তা তো আমাকে জানাওনি। তখন আদি বলে, ও পাগল, ওর কথা ছাড়ো। সিয়া বলে, ওই তো এসব করাচ্ছে। আদি তো সিয়ার মুখে একথা শুনে চমকে উঠে। সিয়া বলে, আমাদের কোল্ড ড্রিঙ্কস ফ্যাক্টরিতে যা ঘটছে তা ওই তো করাচ্ছে। আদি বলে, কে বলেছে এ কথা? সিয়া বলে, ও কল করে এসব কথা বলেছে। ও বলেছে আমি যদি চাই তাহলে এসবের কোনো দরকার নেই। আদি বলে, সিয়া ওর কথা ভুলে যাও। সিয়া বলে, ও কি চায় তুমি বলছো না কেন? আদি বলে, ও কি চায় আমি তোমাকে বলতে পারবো না। সিয়া বারবার জানতে চাইলে আদি বলে, ও এক রাত তোমার সাথে থাকতে চায়, সে এর জন্য আমাকে অনেক টাকাও অফার করেছে। তখন সিয়া বলে, এটা হতেই পারে না, আমার মনে হয় ও তোমাকে রাগিয়ে ওর কোনো মতলব পূরণ করতে চাইছে। ও কি চাইছে তা খুঁজে বের করো। আদিও বুঝতে পারে সিয়ার কথাই সত্য। তাই এরপরই দেখি সৌরভ বারে গিয়ে নাচ গান করে আনন্দ করছে। আদি, কায়া, আশফাক ও আর একজন এমপ্লয়ি বলে, এই কোল্ড ড্রিঙ্ক এর ইনসিডেন্টের জন্য আমাদের অন্যান্য কোম্পানির উপরও এর প্রভাব পড়েছে। অন্যান্য কোম্পানির অবস্থাও বেশ খারাপ। কায়া বলে, এর থেকে বাঁচার কোনো না কোনো রাস্তা তো আছেই। আদি বলে, রাস্তা আছে। কায়া জানতে চায় কি সেই রাস্তা। তখন আশফাক একটি কাগজ বের করে দেখায়। আদি বলে, তুমি রিজাইন করে সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে নাও, এই এক রাস্তা আমার অন্যান্য কোম্পানিকে বাঁচানোর। কায়া বলে, তুমি জানো আমি নির্দোষ, তাহলে কেন এই কথা বলছো? আদি বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি ছাড়া কাউকে না কাউকে তো এই রেসপন্সিবিলিটি নিতে হবে। কায়া এর দায় নিতে রাজি হয় না। তখন আদি বলে, আমি আগেই সবাইকে জানিয়ে দিয়েছি, তাই তোমাকেই এর দায় নিতে হবে। কায়া অফিস থেকে বের হয়ে আসলে সাংবাদিকেরা কায়াকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। কায়া এর কোনো জবাবই দেয় না। টিভি নিউজে সৌরভ ও মিস্টার দীক্ষিত মিলে সেই নিউজ দেখে মিস্টার দীক্ষিত বলে, আদি তোমার প্রথম চাল ফেল করে দিল। সৌরভ মিস্টার দীক্ষিতকে বলে, কায়াকে ডাকেন।
ওর সাথে কিছু ব্যবসার বিষয়ে আলোচনা করব। এরপরে দেখি কায়া চলে এসেছে সৌরভের সাথে দেখা করার জন্য। মিস্টার দীক্ষিত কায়াকে রিসিভ করে, জানায় সৌরভ রাতে তার সাথে ডিনার করবে। কায়াও রাজি হয়ে যায়। রাতেই দেখি কায়া সৌরভের সাথে ড্রিঙ্ক করছিল, আর সৌরভ কায়াকে তার সাথে কাজ করার জন্য অনেক টাকার অফার করে, কিন্তু কায়া সৌরভের অফারে রাজি হয় না। কায়া চলে যাওয়ার সময় সৌরভ বলে, আদি আমার বোনকে মেরে ফেলেছে। সৌরভের কথা শুনে কায়া সৌরভের সাথে কথা বলে। সৌরভ বলে, ছোটবেলায় আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে। তখন থেকেই আমার ছোট বোন সঙ্গীতাকে বোন না মেয়ের মতো করে লালন পালন করেছি। কলেজে ওর দেখা হয় আদিত্যর সাথে, ওরা ভালো বন্ধু হয়। এক সময় সঙ্গীতা আদিকে ভালোবেসে ফেলে। আদিকে এ কথা জানালে আদি রাজি হয় না। সঙ্গীতা এ প্রত্যাখ্যান সহ্য করতে পারেনি, সে বিষ খেয়ে আত্মহত্যা করে। সেদিনই আমি প্রতিজ্ঞা করি যে আদিকে বরবাদ করে ছাড়বো। সৌরভের মুখে একথা শুনে কায়া সৌরভের বন্ধু হতে রাজি হয়ে যায়। কায়া সৌরভকে এক হার্ড ড্রাইভ দেয়, আরও বলে এই ড্রাইভে আদিত্যর বিজনেসের বিস্তারিত আছে, যা আদিকে বরবাদ করতে সাহায্য করবে। কায়া সৌরভকে বলে, এখানে এসেছি এই কারণ জানতে, আর এসব কথা জানার পর তোমার সম্পর্কে আরো কিছু জানার আর কাছে আসতেও মন চাইছে। এসব কথা বলেই সৌরভকে হা করে। এখানে আমরা সৌরভ ও কায়ার মধ্যে খুব রোমান্টিক সময় কাটাতে দেখি, যে তারা দুজনে ইন্টিমেটও হয়। সৌরভ সকালে ঘুমের মধ্যে থাকলে কায়া একটু দূরে গিয়ে আদিকে সঙ্গীতা সম্পর্কে সৌরভের কি ইচ্ছা সবকিছু জানিয়ে দেয়। আদি কায়ার থেকে এইসব ইনফরমেশন পেয়ে এক ইনফর্মারকে ফোন করে বলে, সঙ্গীতা নামের মেয়ে আমার কলেজে পড়তো, সঙ্গীতার ভাই সম্পর্কে বিস্তারিত খবর নাও। আর আদি সিয়াকেও বলে, ইউ আর রাইট, ও বদলা নেওয়ার জন্যই এইসব করছে। কায়া ও সৌরভের সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় চালিয়ে যেতে থাকে, আর কায়া বিদায় নেওয়ার আগে সৌরভকে কিস করতে থাকে, যাতে সৌরভের মনে হয় কায়া তাকে সত্যিই ভালোবাসে। আর সৌরভও জানে কায়া ভালোবাসার অভিনয় করছে। তারা যার যার মতো বিদায় নিলে আমরা মিস্টার দীক্ষিতকে দেখি, সে কাউকে ফোন করে বলছে সৌরভ কায়াকে তার জালে ফাঁসিয়েছে, আমাদের যে ইনফরমেশন দরকার তা পাচ্ছি। আরও বলে, আমাদের প্ল্যান কাজ করে। সৌরভ ওয়াশরুমে গেলে কায়া এক টেকনিশিয়ানকে ফোন করে। সে কায়াকে বলে প্রথমে সৌরভের ফোন থেকে সিম কার্ড বের করেন। কায়া বলে ডান। লোকটি বলে কার্ডের মধ্যে সিম কার্ডটি রাখেন। কায়া বলে ডান। লোকটি বলে সিম কার্ডটি অ্যাডাপ্টারের ভিতরে রাখেন, আর অ্যাডাপ্টারের সাথে আপনার ফোন যুক্ত করেন। ফোনে একটি পপ আপ উইন্ডোজ আসবে। কায়া বলে এখানে অপশন আসছে ইয়েস অর নো। লোকটি বলে ইয়েস এ চাপ দেন। এ প্রসেস কমপ্লিট হতে 10 সেকেন্ড লাগবে। প্রসেস কমপ্লিট হলেই ওকে তে চাপ দিবেন। কায়াও কাজ কমপ্লিট করে বের হয়ে যায়। এরপরে আদি সৌরভের ফোন ট্রেস করে সৌরভের বলা কথা শুনতে পাচ্ছিল। সৌরভ জানতে পেরেছে আদিত্যর কোম্পানি টেলিকমিউনিকেশনের উপর অনেক টাকা খরচ করেছে এই প্রজেক্ট পার্লামেন্টে যাতে পাশ না হয়। এই প্রজেক্ট পাশ না হলে আদিত্য সকল কোম্পানি বরবাদ হয়ে যাবে। আদি আর সিয়া দুজনই এই কল রেকর্ড শুনছিল। সিয়া বলে এইসব খবর ও পায় কোথা থেকে? তখন আশফাক বলে টাকার মাধ্যমে ও এই সব খবর সংগ্রহ করছে। সিয়া আদিকে বলে এখন কি করবা, কিছু ভেবেছ? তখনই আদি মিনিস্টারকে ফোন করে। মিনিস্টার জানায় চিন্তা করবেন না, বেশিরভাগ এমপি আমাদের পক্ষে আছে, কাল সকালের মধ্যে বিল পাশ হয়ে যাবে। আদি মিনিস্টারকে বলে আপনি 10 এমপি আরো আপনার পক্ষে করে নিন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। মিনিস্টার বলে এর কোনো দরকারই নেই। তখন আদি বলে জানি, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, আমি টাকা পাঠাচ্ছি। মিনিস্টার বলে ঠিক আছে, আপনি যা চান। আদি বলে এখন কি করবি? সৌরভ সিংহানি কথা বলেই ফোন করে কায়াকে। আদি বলে 50 কোটি পৌঁছাতে হবে টেলিকমিউনিকেশন মিনিস্টারের কাছে, কোন বিশ্বস্ত লোককে এ কাজ দিবা। কায়া বলে ডোন্ট ওয়ারি মিস্টার দীক্ষিত। সৌরভকে বলে আমি লোক লাগিয়ে দিয়েছি, ওই বিল কিছুতেই পাস হবে না। আর কাজের কথা, কাজ শুরু হয়ে গেছে। এদিকে কায়া একটি বিশ্বস্ত ড্রাইভারকে বলে এই কাজটা সঠিকভাবে যাতে করে। কায়া ড্রাইভারকে এও বলে যাতে ফোনটা বন্ধ করে রাখে।
রাখে। এরপরই আশফাক সাহেব এসে আদিকে জানায়, স্যার আমাদের অনেক বড় ভুল হয়েছে। আদি বলে কি ভুল? তখন আশফাক জানায় সৌরভ সঙ্গীতার ভাই না, সৌরভ কায়াকে উল্টা পাল্টা ইনফরমেশন দিয়ে ফাঁসিয়েছে। তখন আদি বলে মিনিস্টারকে টাকা পাঠিয়েছি, যে কোনো ভাবেই হোক ট্রাক থামাতে হবে। এরপরই কায়াকে ফোন করে বলে যে কোনো উপায়ই হোক ট্রাক থামাও। কায়াও সেই মুহূর্তেই গাড়ি ঘুরিয়ে ট্রাকের পিছু করতে থাকে। আর আদি মিনিস্টারকে ফোন দিলে মিনিস্টারের পিএ বলে মিনিস্টার এখন প্রাইম মিনিস্টারের সাথে মিটিং এ আছে, মিটিং শেষ হলে কথা বলিয়ে দিব। এরপরই কায়া ট্রাকের পিছু পিছু গেলে দেখে ট্রাক বাড়ির ভিতরে ঢুকার সাথে সাথেই পুলিশের গাড়িও ঢুকে গেছে। পুলিশ গাড়ি থেকে নেমেই জানতে চায় ট্রাকে কি আছে। ড্রাইভার বলে আমের পেটি। বললে পুলিশ চেক করা শুরু করে। আর এই নিউজ সকল টিভি চ্যানেলে দেখাচ্ছিল। আদি আর শিয়াও এই নিউজ দেখে। আদি রেগে গিয়ে সৌরভকে হত্যা করতে চাইলে তখনই সৌরভ চলে আসে আদির বাসায়। সৌরভ এসে বলে আমি এখানেই, আমাকে শেষ করো। আর আমি সৌরভ না, আমি গৌরব। আদি বলে তুমি যেই হও আমি তোমাকে শেষ করেই ছাড়বো। গৌরব বলে এই খেলায় দুজন তো আর জিতবে না, দেখি কে জিতে। এরপরই দেখি টেলিকমিউনিকেশন মিনিস্টারের ঘরের সামনেই সাংবাদিকের ভিড়। পিএ বলে আপনারা শান্ত হন, আপনাদের সকল প্রশ্নের জবাব মন্ত্রীজি দিবেন। তখনই মন্ত্রী বলে সিবিআই অফিসাররা আমার বাড়িতে যে 50 কোটি টাকা পেয়েছে এ সম্পর্কে আমি কিছু জানি না। এ টাকা কেন, কাকে, কি জন্য পাঠিয়েছে? এক সাংবাদিক জানতে চায় গাড়ি তো আপনার ঘরের থেকে পেয়েছে, তাহলে এই টাকা আপনারই? মন্ত্রী বলে আপনার ঘরের সামনে কোনো গরু থাকলে সেটি কি আপনার? আর একজন সাংবাদিক জানতে চায় এ পয়সা কিছু এমপি কে কেনার জন্য পাঠিয়েছে, কথা কি সত্য? মন্ত্রী এ কথাও অস্বীকার করে। আরো জানায় অপোজিশন পার্টি এর কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এ নিউজ আদি, সিয়া ও আশফাক সাহেবও বসে দেখছিল। আশফাক সাহেব বলে স্যার এসব কথা মিডিয়াকে বলে আপনার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। মিনিস্টার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যে কোনো কিছু করতে পারে। আরও বলে মিনিস্টার সৌরভের সাথে মিলে এই কাজ করছে না তো। তখন আদি রেগে যায় আর বলে শেষ করে দাও সৌরভকে। সিয়া আদিকে শান্ত করে বলে ওকে মারার প্রথমে আমাদের জানা দরকার আমরা যে কায়াকে ওর কাছে পাঠিয়েছি এ কথা সৌরভ জানলো কি করে। শিয়ার মুখে একথা শুনে আদি কায়ার কথা জানতে চায়। আশফাক সাহেব বলে কায়াকে মোবাইলে অনেকবার ট্রাই করেছি কিন্তু কায়া ফোন রিসিভ করছে না। তখনই আমাদের কায়াকে দেখানো হয় কায়া বারে খুব আনন্দ করে নাচ গান করছে আর মিস্টার দীক্ষিত সেখানে হাজির হয়। কায়া মিস্টার দীক্ষিতের সাথে চলে আসে সৌরভের বাড়িতে। সৌরভ কায়াকে অভিনন্দন জানায়। সৌরভ কায়াকে বলে তুমি আমাকে চিট করেছো। এ কথা বলে কায়া ঠোঁটে কিস করতে থাকে আর চোখের ইশারায় মিস্টার দীক্ষিতকে চলে যেতে বলে। কায়া বলে আমি যা কিছু করেছি আদিত্যর কথাই করেছি, আমাকে যেতে দাও। তখন সৌরভ বলে তুমি যা করেছো আমি তা ভুলে যাব, তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে আমার কাছে থাকার একটা সুযোগ দিলাম, এখন চয়েস ইজ ইয়োর। এরপরে কায়া আর আদির মধ্যকার কথোপকথন কায়াকে শোনায়। এ রেকর্ড শুনে কায়ার অবস্থা তো খারাপ হয়ে যায়। সৌরভ আরো বলে এ রেকর্ড আমি পুলিশ বা মিডিয়াকে দিতে পারতাম কিন্তু এতে তুমি ফেসে যাবা, তাই দেইনি। কায়া বলে তুমি কি চাও? তখন সৌরভ নিজের চাল চালে। কায়া আদিকে ফোন করে বলে আদি আমি পেরেশান হয়ে গেছি তোমার কর্মকাণ্ডে। প্রথমে কোল্ড ড্রিঙ্ক ফ্যাক্টরি এর দোষ, এরপরে আবার টেলিকমিউনিকেশন এর দোষ। নিজের সুবিধার জন্য আর কত ব্যবহার করবে আমাকে। তুমি একটি চিঠি লিখে দাও যে এসবে আমার কোনো দোষ নেই আর আমি ডুবলে তোমাকে নিয়েই ডুববো। একথা বলি ফোন রেখে দেয়। আর সৌরভ আদি আর কায়ার কথা এতক্ষণ রেকর্ড করছিল। এরপরই কায়ার খুব প্রশংসা করা শুরু করে কিন্তু এসবের জন্য কায়া কান্না করতে থাকে। কায়াকে শান্ত করার জন্য সৌরভ কায়াকে ঠোঁটে কিস করে আর এ অবস্থায় কায়া মরে মাটিতে পড়ে যায়। কায়াকে কিস করার সময় কায়ার মুখে বিষ দিয়ে ছিল যার কারণে কায়া মরে যায়। মিস্টার দীক্ষিত কায়ার বডি চেক করে কাউকে ফোন করে জানায় কায়া মরে গেছে। তখন শিয়া চিন্তা করে বলে এ কথা কায়ার না, মানে কায়াই কথা বলছে কিন্তু কায়াকে দিয়ে কেউ কথা বলাচ্ছে। আমি মেয়ে তাই এইসব বুঝতে পারি। আদি গেস করে বলে সৌরভ। শিয়া বলে হ্যাঁ এই সব করাচ্ছে। ভাসওয়ানজি বলে আদি স্যার আপনি আর সিয়া
সিয়া জি কিছুদিনের জন্য ইন্ডিয়ার বাহিরে চলে যান, এখানকার প্রবলেম আমি দেখব। আদি যেতে না চাইলে সিয়া বলে ভাসওয়ানজি ঠিক কথা বলছে। এর মধ্যে দেখি মিস্টার দীক্ষিত ও আরেকজন মিলে শিয়ার লাশকে বস্তায় ভরে কোথাও ফেলে রেখে গাড়িতে করে কিছু দূর এসে মিস্টার দীক্ষিত সাথে থাকা লোকটিকে গুলি করে হত্যা করে। ড্রাইভিং সিটে রেখে সৌরভকে ফোন করে জানায় কাজ হয়ে গেছে। এরপরে সৌরভ ফোন করে মন্ত্রীজিকে। সৌরভ বলে আমি একমাত্র মানুষ যে এই ঝামেলা থেকে আপনাকে বাঁচাতে পারি। মন্ত্রী বলে ঠিক আছে। আর ওইদিকে সিয়া আর আদি আমেরিকায় যাওয়ার জন্য এয়ারপোর্টে গেলে পুলিশ এসে আদিকে গ্রেফতার করে। আদি বলে তোমার এত বড় সাহস, তুমি আমাকে অ্যারেস্ট করতে চাচ্ছ? তখন পুলিশ জানায় আপনার উপর কায়ার মার্ডারের দোষ পড়েছে, তাই অ্যারেস্ট করছি। পুলিশের মুখে একথা শুনে সিয়া আর আদি অবাক হয়ে যায়। আর সাংবাদিকরা তো আছেই এইসব বিষয় নিয়ে চর্চা করার জন্য। কেস কোর্টে উঠে আদির বিপক্ষের উকিল জর্জকে বলে স্যার কোল্ড ড্রিঙ্কস এর দোষ থেকে টেলিকমিউনিকেশনের এর দোষ পর্যন্ত সবকিছুতেই দোষারোপ করেছে কায়াকে। উকিল আরো বলে সকল ঘটনা যখন আর কায়া মেনে নিতে পারেনি তাই কায়াকে হত্যা করে আদিত্য দেওয়ান। তখন ভাসওয়ানজি বলে এই সব কিছুই মিথ্যা, আমার ক্লায়েন্ট এইসব কাজ করতে পারে না। তখন বিপক্ষের উকিল জানায় আমার এইসব কথার প্রমাণও আছে। উকিল কায়া আর আদির বলা সেই দিনের কথোপকথন ভরা কোর্টে সবার সামনে আনে। তখনই সৌরভ এসে কোর্টে উপস্থিত হয়ে আদিকে হাই বলে আর উকিল সেই দিনের রেকর্ডিং কোর্টে থাকা সবাইকে শোনায়। কোর্টে যখন রেকর্ডিং বাজছিল তখন কায়া সৌরভের দিকে তাকালে সৌরভ মধ্যম আঙ্গুল দেখায় শিয়াকে, আর এসবের জন্য সে বেশ খুশিও। এই রেকর্ডিং সবাইকে শোনানোর পর বিপক্ষের উকিল বলে আদিকে যাতে বেল না দেওয়া হয়। জজও আদিকে বেল না দেওয়ার সিদ্ধান্ত জানায়। আদিকে পুলিশ নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করতে থাকে। নিউজে সিয়া আর ভাসওয়ানজি বসে মন্ত্রীর কথা শুনছিল। মন্ত্রী মিডিয়াকে জানায় আদিকে অ্যারেস্ট করার পর তার আইনের প্রতি ভরসা বেড়ে গেছে আর আদিত্যর কঠিন শাস্তিও দাবি করে। মন্ত্রীর বলা কথা শুনে ভাসওয়ানজি বলে এই মন্ত্রী আদিকে বাহিরে আসতে দিবে না, কি যে করব ভাবতে পারছি না। ভাসওয়ানের মুখে একথা শুনে সিয়া বেশ চিন্তার মধ্যে পড়ে যায়। এরপরই থানায় দেখা করতে যায় আদির সাথে। আদি সিয়াকে বলে যেভাবে পারো আমাকে এখান থেকে বের করো। এখন সিয়া বলে সেদিন তোমাকে পুলিশ গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় সৌরভ এসে বলে আমি চাইলে তোমার স্বামীকে জেল থেকে বের করতে পারবো, কিন্তু আমার একার চাওয়ায় তো কিছু হবে না, তোমারও চাইতে হবে। সিয়ার মুখে একথা শুনে আদি বলে আমার যদি যাবজ্জীবন কারাবাসেরও শাস্তি হয় তাও তুমি ওর কথা শুনবা না, আমাকে প্রমিস করো। কিন্তু সিয়া শুধু আদির দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখি সিয়া বাসায় বসে খুব চিন্তা ভাবনা। এরপরেই চলে যায় সৌরভের বাসায়। সেখানে গিয়ে সৌরভকে বলে তুমি জিতে গেছো আর আমি হেরে গেছি, আমার আদিত্যকে নির্দোষ প্রমাণ করার প্রমাণ দরকার। সৌরভ বলে আমাকে সিডিউস করো। তখন সিয়া বলে আমি প্রস্টিটিউট না, আমি শুধু এসেছি আদিকে নির্দোষ প্রমাণ করার এভিডেন্স নিতে। তখন সৌরভও 2 গ্লাস ওয়াইন এনে সিয়াকে অফার করে বলে ওয়াইন পান করো, নইলে বিধবা হওয়ার জন্য রেডি হও। তখন সিয়া ওয়াইনের গ্লাস নিয়ে পান করে আর সৌরভ সিয়ার কাছাকাছি আসতে থাকে। সিয়াও আর কিছুই বলে না, তার কাছে আসতে দেয় আর প্রচুর মদ পান করতে থাকে আর নিজেকে নেশার মধ্যে রেখে সৌরভের সাথে ইন্টিমেট হয়। সকাল হলেই সিয়া আদিকে নির্দোষ প্রমাণ করার এভিডেন্স চায়। সৌরভ বলে এত তাড়াতাড়ি কেন? তখনই সিয়া দেখে সৌরভের পিঠে এক ট্যাটু, যা দেখে সিয়া অবাক হয়ে যায়। আর সিয়ার মনে পড়ে আদির বড় ভাইয়ের পিঠেও এই একই ট্যাটু ছিল, যার নাম ছিল বিক্রম আদিত্য। আমরা দেখি সিয়া বিক্রমকে জামা পরিয়ে দিচ্ছে। তখন বিক্রম সিয়াকে বলে বাবার মৃত্যুর 3 মাস পার হলো, আজকে উকিল উইল পরে শোনাবে, জানি না কি দায়িত্ব দিয়ে গেছে আমি পালন করতে পারবো কিনা। তখন সিয়া বলে বাবা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে দায়িত্ব দিবেন, যা তুমি খুব ভালোভাবেই পালন করতে পারবে। তখনই আদি এসে বলে তাড়াতাড়ি চলেন,
উকিল এসে গেছে। আমরা দেখি উকিল উইল পড়ছে। সে বলে, আমি রাঘব দেওয়ান নিজের পুরো হুশে ও চিন্তা ভাবনা করে এ উইল বানাচ্ছি। আমার এই কোম্পানির চেয়ারম্যান হবে আমার বড় ছেলে বিক্রম, আর ভাইস প্রেসিডেন্ট হবে ছোট ছেলে আদি। উকিলের মুখে একথা শুনে সবাই হাতে তালি দেয়। আর আদি এসে বিক্রমকে বলে, বাবা যা চেয়েছেন তাই হবে। বিক্রমকে বলে, এতে আমি খুব খুশি। ওইদিকে সিয়াও অপেক্ষা করছিল। সিয়া বিক্রমকে দেখেই অভিনন্দন জানায়। সে কোম্পানির চেয়ারম্যান। বিক্রম বলে, তোমাকে এই খবর ভাসওয়ানজি বলেছে? সিয়া বলে, হ্যাঁ। তখন বিক্রম বলে, এর জন্য এক পার্টি এর ব্যবস্থা করেছি। রাত 8টা বাজে, চলে এসো। সিয়া বাসায় রেডি হতে সময় বেল বাজলে সিয়া ভাবে বিক্রম এসেছে। বিক্রমের নাম বলে দরজা খুললে দেখে আদি। আদি এসে সিয়ার গলা চেপে ধরে বলে, এত তাড়াতাড়ি কিভাবে রং বদলাতে পেরেছো? জানতে চাইলে সিয়া আদির থেকে নিজের গলা ছাড়িয়ে আদিকে এক চড় মেরে বলে, তুমি জানো আমি শুধু তোমাকে ভালোবাসি। আদি বলে, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে পার্টি শেষ হলে আমার বেডরুমে চলে আসবা। একথা বলি চলে যায়। আর সিয়াও বেশ চিন্তার মধ্যে পড়ে যায়। পার্টি শুরু হলে গেস্টরা আদিকে অভিনন্দন জানায় আর বিক্রমের কথা জানতে চায়। তখনই বিক্রম বলে, আমি এসে পড়েছি। আর সবাই বিক্রমকে অভিনন্দন জানাতে থাকে। বিক্রমের সাথে সিয়াও ছিল। বিক্রম সবার সাথে সিয়াকে পরিচয় করিয়ে দেয়। আর এ দৃশ্য দেখে আদি হিংসা জ্বলতে থাকে। বিক্রম আদিকে ডাক দিয়ে নিজের কাছে এনে দাঁড় করায় আর সবাইকে ধন্যবাদ জানায় তারা এ পার্টিতে এসেছে বলে। বিক্রম এ পার্টিতে সবার সামনে সিয়াকে তার ভালোবাসার কথা জানায় আর বলে, উইল ইউ ম্যারি মি? পার্টিতে লোকজন বলে, সিয়া ইয়েস বলো। তখন সিয়াও ইয়েস বলে। বিক্রমকে জড়িয়ে ধরে। তখন আদি পার্টি ছেড়েই চলে যায়। সিয়া আদিকে চলে যেতে দেখে। পার্টি শেষ হলে আদির ঘরে এসে আদিকে কিস করতে থাকে। তখন আদি বলে, আমাকে ভালোবাসলে বিক্রমকে মারার ব্যাপারে আমাকে সাহায্য করবে। তখন সিয়া বলে, আমি কাউকে মারতে পারবো না। তখন আদি বলে, আমার মনে হয় তুমি তোমার প্রেমিকের খুশি চাও না। সিয়া বলে, তোমার বড় ভাইকে মারলে কেমন খুশি পাবা? তখন আদি বলে, ও আমার বড় ভাই না, ও আমার শত্রু। আমি যা কিছু চাই তাই আমার কাছ থেকে কেড়ে নেয়। ও পড়াশোনা থেকে শুরু করে সব কাজে আমার থেকে এগিয়ে, এমনকি তোমাকেও কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। আদি আরো বলে, আমি চেয়ারম্যান ও মালিক হতে চাই। তুমি আমাকে সাহায্য করবে কিনা? সিয়াও সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আমরা বিক্রমকে দেখি। সে খুব খুশি হয়ে কারো সাথে কথা বলছে আর ফোন রেখেই তার সেক্রেটারি নেহাকে বলে, ফ্লাইট কনফার্ম করে দাও, আমি রেডি। সিয়ার কাছ থেকে বিদায় নেওয়ার সময় সিয়াকে কিস করে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। কিন্তু পরক্ষণেই দেখি একই রকমের ব্যাগ সোফার পাশেই রয়ে গেছে। আর সিয়াও মন থেকে ভাই বলে খুশি হয়। প্লেনে উঠার পরই বিক্রম ব্যাগ খুলে কাগজপত্র দেখা শুরু করে। তখনই তার চোখে পড়ে একটি টাইম বোমার দিকে। এই বোমা দেখে বিক্রম বুঝতে পারে কারা এ কাজ করেছে। কিন্তু তখনই বিমানটি ব্লাস্ট করে। সিয়া সৌরভকে বলে, তুমি বেঁচে আছো? এমন প্লেন ক্র্যাশে কে বেঁচে থাকতে পারে? আই ডোন্ট বিলিভ তুমি প্লাস্টিক সার্জারি করেছো। আমি কিছুই বিশ্বাস করতে পারছি না। সিয়া বলে, দেখো বিক্রম, এতে আমার কোনো দোষ নেই। তখন সৌরভ বলে, আমি তোমার সাথে এক রাত কাটিয়েছি, এখন আর এক মুহূর্ত থাকতে চাই না। এক ফাইল সিয়াকে দিয়ে বলে, যা সম্পত্তি তোমরা কেড়ে নিয়েছো তার সবকিছু ফেরত দিতে হবে। সিয়া আদিকে দলিল দিয়ে বলে, বিক্রম বেঁচে আছে, এই সৌরভই বিক্রম। আদি বলে, সৌরভ বিক্রম, এটা কিভাবে সম্ভব? তখন সিয়া বলে, ওই ট্যাটু আমি আজও ভুলবো না। আর বিক্রমের সাথে বলা সকল কথাই ও জানে। সেই বিক্রম, ও চায় এই সকল পেপারে তুমি সাইন করে দাও, তবে সে তোমার নির্দোষ হওয়ার এভিডেন্স দিবে। সে বড় খেলা খেলছে আমাদের সাথে। আমাদের সকল খেলা ধ্বংস হয়ে গেছে ওর খেলার কাছে। সিয়া বলে, এখন আমরা কি করব আদি? আদি বলে, আমি গডকে জিততে দিব না। বিক্রমকে বাঁচিয়েছে, ও আমাকে জেলে বন্দি করে রেখেছে, আর এ লড়াইয়ে আমি জিতবো। সিয়া সকল পেপার দেখালে আদি। সৌরভ সিয়ার হাত থেকে পেপার টান দিয়ে নেওয়ার সময় পিনে আঙ্গুল লেগে কেটে যায়। সৌরভ পেপার দেখে বলে, এখানে আদি
আদির সাইন কোথায়? তখন সিয়া বলে, তোমার আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে। সিয়ার মুখে একথা শুনে সৌরভ আঙ্গুল মুখে দিলেই সে চোখে ঝাপসা দেখা শুরু করে। পরক্ষণে মাটিতে পড়ে গিয়ে মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়। তখন সিয়া বলে, মিস্টার দীক্ষিত, ওকে 1 ঘন্টার মধ্যে এই বিষের অ্যান্টিডোট না দিলে ও মরে যাবে। তাই বলছি, আদির নির্দোষ প্রমাণ হওয়ার এভিডেন্স দিয়ে দিলে আমি এই বিষের নাম বলবো। এখন আপনাদের ইচ্ছা। তখনই মিস্টার দীক্ষিত সিয়াকে নির্দোষ প্রমাণের কাগজপত্র দিয়ে দেয় আর বলে, বিষের নাম বলো বলো। সিয়া চলে আসার সময় বলে, বেলেডোনা। সৌরভকে হাসপাতালে চিকিৎসা করা হয়। তখন মিস্টার দীক্ষিতকে ডাক্তার জানায়, আমরা অ্যান্টিডোট দিয়ে দিছি, কিন্তু 12 ঘন্টার আগে কিছু বলতে পারছি না, সময়ই সবকিছু বলে দিবে। মিস্টার দীক্ষিত সৌরভের সিটের পাশে গিয়ে বসলে নিউজে খবর পড়ার শব্দ শুনে কাছে গিয়ে দেখে কায়া ও মুনিশ নামের লোকে জড়িয়ে এক গল্প তৈরি করে নিউজে দেখাচ্ছে। সাংবাদিকেরা আদিকে প্রশ্ন করে, আপনাকে কে ফাঁসাতে চাইছে, তার নাম জানেন? তখন আদি বলে, আমার আইনের প্রতি বিশ্বাস আছে, তাই খুশি হয়েই দুনিয়ার সামনে আসতে চাই। আরও বলে, আপনারা সবাই জানেন আমি নির্দোষ। মিস্টার দীক্ষিতকে নার্স এসে জানায় সৌরভ তার বেডে নেই। আদিকে সবাই কোম্পানিতে আসার জন্য অভিনন্দন জানায়। এদের মধ্যে একজন সিকিউরিটি গার্ড বাহিরে দাঁড়িয়ে থাকে। তখন সৌরভ ভিতরে ঢুকে গার্ডকে গুলি করে মেরে ফেলে। ওইদিকে আদি কোম্পানির ইমেজ আবারও জনগণের সামনে কিভাবে ভালো করা যায় সেই ব্যবস্থাই করছিল। সৌরভ পিস্তল নিয়ে উপরের দিকে উঠতে থাকে আর গার্ডদের মারা শুরু করে। এর মধ্যে ভাসওয়ানজির গুলি লাগে। সৌরভ উপরের ফ্লোরে এসে আদিকে খুঁজতে থাকে। তখন সিয়া সামনে এসে সরি বলে কান্নাকাটি করতে থাকে। সৌরভকে বিক্রম ভেবে সিয়া বলে, এই সব প্ল্যান আদিত্যর, আমার না। ওর কথা শুনি আমি অন্যায় করেছি তোমার সাথে, আমাকে মাফ করে দাও। আমি সব সময় তোমাকে ভালোবেসেছি আর ভালোবাসবো। সৌরভ বলে, আমি আগেই বলেছি তুমি চিটার, আগেও ছিলে আর এখনো আছো। সিয়া বলে, আমি বুঝতে পেরেছি আদিত্য কারো না, আমি দুঃখিত। তখনই পেছন থেকে লাঠি নিয়ে আদি আসতে থাকে আর সৌরভ বলে, আই অ্যাকসেপ্ট ইউর অফার। তখন সিয়া বলে, আমার অফার তোমার পেছনে থাকা লোকের জন্য। সৌরভ পেছনে তাকালে দেখে আদি লাঠি হাতে দাঁড়িয়ে। আদিও লাঠি দিয়ে মেরে সৌরভকে মাটিতে ফেলে দেয় আর বলে, আমার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি যা কিছু করেছি শুধু টাকার জন্য করেছি। তখন সৌরভ বলে, পার্থক্য আছে, তোমার আশা আকাশ পর্যন্ত আর আমার মাটি পর্যন্ত। এরপরই দুজনের মধ্যে ফাইট হওয়া শুরু হয়। সামনে পিস্তল পরে থাকলে সিয়া পিস্তল উঠালে সৌরভ লাথি মেরে পিস্তল ফেলে দেয়। তখন আদি বলে, আমি তোকে সব সময় ঘৃণা করতাম। আরো বলে, আমি অবাক, তোকে 2 বার মারার পরও তুই কিভাবে বাঁচলি। তখন সৌরভ উঠে আদিকে মারা শুরু করে আর সৌরভ পিস্তল উঠিয়ে বলে, উপরে গিয়ে আমার মরণের দোয়া করতে থেকো। আর আমি তোমাদের দুজনের কেমন লাগে যখন আপন মানুষ ধোকা দেয় আর আপন মানুষের ছেড়ে যাওয়ার কষ্ট কতটা নিষ্ঠুর হয়। এ কথা বলে সিয়াকে গুলি করে। সিয়া আদির চোখের সামনেই মরে যায়। তখন সৌরভ বলে, তুমি বড় ভাইকে জানার চেষ্টাই করনি। তুমি এ টাকা পয়সা তার কাছে চাইলে সে খুশিতে সবকিছু তোমাকে দিয়ে দিত। তখন আদি বলে, সবকিছু দিয়ে দিত, তবে তুমি কে? সৌরভ তখনই আদির মাথায় গুলি করে নিজেও অজ্ঞান হয়ে যায়। মিস্টার দীক্ষিত সৌরভকে ডাকতে থাকে। হাসপাতালে কেউ আসলে মিস্টার দীক্ষিত বলে, কারানের জ্ঞান ফিরে এসেছে। তখনই সেই কেউকে দেখায়, সে হচ্ছে আদির বড় ভাই বিক্রম। মিস্টার দীক্ষিত একজনকে ফোন করে যে খবরাখবর দিত সেই ছিল বিক্রম। বিক্রম কি মিস্টার দীক্ষিত সকল খবরাখবর জানাতো। তখনই ফিরে যায়। আদি হসপিটালে যে স্পিচ দিয়েছিল সেই দিন আদি বলেছিল বিক্রমের এক বন্ধু ছিল কারান, তার সাথেই খাবার খেত, ঘুরে বেড়াতো। একদিন কারানের পেটে ব্যথা হয়, তার লিভার নষ্ট হয়ে গিয়েছিল, তাই বিক্রম নিজের অর্ধেক লিভার কারানকে দিলে কারান বেঁচে যায়। বিক্রম সেদিন কথা বলছিল এই কারানেরই সাথে। বিক্রম চেয়েছিল তার বিয়ের কার্ড নিজ হাতে কারানকে দিবে, তাই মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা দেয়। প্লেনে বোমা দেখি বিক্রমের সবকিছু মনে পড়ে আর তখনই
প্লেন ক্রাশ করে। বিক্রমের পুরো শরীর পুড়ে যায় আর এক পাও চলে যায়। হসপিটালে মিস্টার দীক্ষিতকে বলে কারানের ফোন নাম্বার। কারান এসে নিজের পিঠে বিক্রমের মতো ট্যাটু বানায় আর বিক্রমকে প্রমিস করে ওরা যা কিছু তোর কাছ থেকে কেড়ে নিয়েছে সবকিছু ওদের কাছ থেকে কেড়ে নিয়েই ফিরবো বলে কথা দেয়। তখনই বিক্রম এসে কারানের হাতে হাত রেখে বলে তোর কিছু হলে কি হতো? কারান বলে আমার কিছু হবে না, এই জীবন তো তোর দেওয়া। বিক্রম বলে তুই এটাই প্রমাণ করে দিলি সম্পর্ক রক্তেরই হয় না, সম্পর্ক হয় ভাইয়ের। ভাই ডাকা সহজ কিন্তু ভাই হওয়া কঠিন। বিক্রম আরো বলে আমার আসল ভাই তুই। একথা বলেই কান্না করতে থাকে। বিক্রমের দুঃখে ভরা কান্না দেখিয়েই মুভির কাহিনী শেষ করা হয়।